বাবা যেটা বলতো সেটাই হতো। আর এই জন্যই বোধহয় ব্যাপারটা বদলে গিয়েছিল। আমি ৫,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত খুব আরাম করে কামিয়ে নিতাম, যেটা কিনা আমি আমার মাকে দিয়ে দিতাম। কিন্তু তাও একদিন আমাকে আমার মা বলল, তোমার জন্য সম্বন্ধ দেখেছি। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম হয়তো ইয়ার্কি করছে, কিন্তু সে আমাকে এটা বলেনি যে তোমার জন্য সম্বন্ধ যেখানে ঠিক হয়েছে তারা তোমায় দেখতে আসছে। সে বলেছিল যে তোমার জন্য সম্বন্ধ দেখা হয়ে গেছে, কথাও পাকা হয়ে গেছে, তুমি বিয়ের জন্য প্রস্তুত হও, ১ মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে। আমি অবাক ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে খুশিও ছিলাম, কেননা আমার জীবনের একটা নতুন মোড় আসতে চলেছে। আমি তো হৃদয় থেকে এই কথাটা বের করেই দিয়েছিলাম যে আমার বিয়ে হবে, কেননা আমি ভাবতাম আমার মা কখনো আমার বিয়ে করাবে না। কিন্তু এখন এই সমস্ত কিছুই হচ্ছিল, এজন্য আমি ভীষণ খুশি ছিলাম। আর আমি হাসতে হাসতে বিয়ের প্রস্তুতিতে জুটে গেলাম। বিয়ের রাতে অনেক কিছু অদ্ভুত ঘটলো। আমি তো আমার বরকে দেখলামই না। আমাদের দুজনকে একসাথে বসানো হলো, কিন্তু আমি নিচের দিকে তাকিয়েছিলাম। নববধূর মধ্যে এত সাহস কোথা থেকে হবে যে সে মাথা তোলে আর ঘাড় ঘুরিয়ে নিজের বরকে এক ঝলক দেখতে পায়? এজন্য আমিও দেখিনি। এরপর যখন আমি ঘরে বসেছিলাম, তখন আমি আমার বরকে দেখলাম। আর আমি জানতে পারলাম যে সে অনেক সুন্দর আর একজন ভালো মানুষ ছিল। সে প্রথম দিনেই আমাকে অনেক সম্মান দিয়েছিল, আমার সাথে হাসি মজা করেছিল, আমাকে একটা উপহারও দিয়েছিল। তার বাড়িতে শুধু তার মা ছিল আর একটা ছোট ভাই ছিল। সে আমায় বলেছিল যে আমার ছোট ভাই আমার সন্তানের মতোই। তার বয়স যদিও ১-৫ বছর, কিন্তু আমার জন্য তো সে তার থেকেও ছোট। কেননা সে যখন ২ বছরের ছিল তখন বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেল। আর সে বাবার জন্য ভীষণ উদাস থাকত। এই জন্য বাবার জায়গা আমি নিলাম। আর রোজ রাতে আমি তাকে বুকের সাথে জড়িয়ে ঘুম পাড়াতাম। তখন থেকে সে আমার জন্য এমন যেন সে আমার নিজের সন্তান। আমার দেওরের নাম প্রতীক। আমার বর বলল, তুমি সব সময় ওর খেয়াল রেখো। আমি বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করো না। সে আমার জন্য ছোট ভাইয়ের মতোই। বিয়ের রাত ভালোই কাটলো। এমন মনে হচ্ছিল যেন জীবনটাও খুব ভালোভাবেই কেটে যাবে। কিন্তু যখন সকাল হলো, শাশুড়ি কিছু অদ্ভুত জিজ্ঞাসা করল আর আমার ঘরে চলে এলো। বিছানার চাদর এদিক ওদিক করে দেখতে লাগলো। আমি বুঝতে পেরেছিলাম সে কি খুঁজছে। তারপর আমাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো। আমি তাকে বলে দিলাম, আর তারপরে সে নিশ্চিন্ত হল। আমার এত লজ্জা লাগছিল, আমি লজ্জায় ঘেমে গিয়েছিলাম। আমি ভাবতে লাগলাম, মহিলারা এরকম আচরণ কেন করে? তার নিজের তো কোনো মেয়ে ছিল না। যদি তার নিজের মেয়ের সাথে এই সমস্ত কিছু হতো তাহলে তার কেমন লাগতো? আমি বিশ্বাস করতাম যে এটা অনুষ্ঠান নয়, এটা সোজাসুজি মহিলাদের চরিত্রের উপর সন্দেহ করায় বিয়ের আগে আর কারোর সাথে তার সম্পর্ক ছিল কিনা। আর বিয়ের আগে অন্য কারোর সাথে সে শুয়ে আসেনি তো? তারপরে আমি আমার মেয়ের সাথে এই সমস্ত কিছু হতো তাহলে তার কেমন লাগতো? আমি বিশ্বাস করতাম যে এটা অনুষ্ঠান নয়, এটা সোজাসুজি মহিলাদের চরিত্রের উপর সন্দেহ করায় বিয়ের আগে আর কারোর সাথে তার সম্পর্ক ছিল কিনা। আর বিয়ের আগে অন্য কারোর সাথে সে শুয়ে আসেনি তো? তারপরে আমি আমার দেওরের কাছে কিছুক্ষণ বসে গেলাম। আমার শাশুড়ি বল যে, তুমি এবার তৈরি হয়ে নাও, রোজ তোমাকে দেখতে আত্মীয় স্বজন আসবে। বিয়ে যেহেতু এত ধুমধাম করে হয়েছে, এখন কিনা এত পয়সাও ছিল না, কিন্তু আস্তে আস্তে করে সমস্ত লোক তোমাকে দেখতে আসবে। আর তোমার মুখ দেখে তারা যা কিছু পয়সা দেবে সেগুলো আমাকে দিও। আমি বললাম, ঠিক আছে। আমার শাশুড়ি বংশ পরম্পরা চালিয়ে যাওয়া শাশুড়ির মতো ছিল, কিন্তু দেওর ভালো ছিল। প্রথমে আমার সাথে হাসি মজা করতে লাগলো, তারপর সে অদ্ভুত ধরনের কথা বলতে শুরু করল। আমাকে জিজ্ঞাসা করল, তুমি আর দাদা কি করছিলে? আমি বললাম, আমরা কথা বলছিলাম। সে বলল, তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলে, তোমাদের ঘরের লাইট বন্ধ হয়ে গেছিল, আমি দেখেছিলাম। আমি অবাক হয়ে গেলাম। আমি বুঝলাম ও আমাদের ঘরের বাইরে বসেছিল। ও আমাদের কথা শুনে নেয়নি তো? আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম। কিন্তু সে কথা বলতে লাগলো, এমন করে বলতে থাকলো যেন সে কিছু জানেই না। এজন্য আমি আর বেশি কথা বাড়ালাম না। সে বলতে লাগল, তুমি কোথায় ঘুমাও? দাদা কোথায় শোয়? আমি কিছু বুঝতে পারছি না, একে আমি কি জবাব দেব। তারপর জিজ্ঞেস করতে লাগলো, তোমরা দুজন কি একসাথে শো? আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম। সন্ধ্যাবেলায় আমি আমার বরকে এই কথাটা যখন বললাম যে সে এভাবে আমাকে প্রশ্ন করছিল, অদ্ভুত কথা, এত ছোট বাচ্চার মাথায় এত প্রশ্ন। আমার বর বল, আমি তোমাকে বলেছিলাম তো, তার খেয়াল রাখতে হবে তোমায়। তুমি প্রথম দিনেই তার অভিযোগ আমাকে জানাচ্ছ। আমি বললাম, আমি অভিযোগ জানাচ্ছি না, কিন্তু আজকালকার বাচ্চাদের মাথায় এই ধরনের প্রশ্ন আসা তো উচিত নয়। আমার বর বলল, সে তোমাকে এমন কিছু প্রশ্ন করেনি, ওই সমস্ত ভেবে প্রশ্ন করেনি। এই বয়সে এই ধরনের জিজ্ঞাসা মনের মধ্যে আসে, মানুষ জিজ্ঞাসা করতেই পারে। আমার ভাই ভীষণ নিরীহ, তার খেয়াল রাখতে বলেছিলাম আমি, তার দুর্বলতা বা ভুলগুলো খুঁজে খুঁজে বের করতে বলিনি। সে বেচারা তোমার আগে পেছনে ঘুরতে থাকে, বদি বদি করে, তার মুখ কখনো হাঁপায় না। আর তুমি এক, যে ওর জন্য এরকম ধরনের চিন্তাভাবনা রাখো। আমি তো অবাক হয়ে গেলাম যে আমার বরের কি হয়ে গিয়েছিল। সে সত্যি নিজের ভাইয়ের ব্যাপারে অনেক বেশি নরম আর আবেগপ্রবণ ছিল। এই কথাটা বুঝতে আমার বেশি দেরি হয়নি যে যদি আমার বরকে খুশি রাখতে হয় তাহলে তার সামনে তার ভাইয়ের বিষয়ে খারাপ কথা বলা চলবে না, না হলে তার খারাপ লাগতে পারে। এরপরে আমি এরকম কিছুই বলতাম না। আমাদের বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ হলো। আমার বর সোজাসাপটা মানুষ ছিল না। সে আমার সঙ্গ দারুণভাবে উপভোগ করত। সে আমাকে ছাড়তেই চাইত না। একদিন তো সকালবেলায় আমার শাশুড়ি আমাকে ডেকে ডেকে হয়রান, কিন্তু আমার বর তার কাছ থেকে আমাকে উঠতেই দিচ্ছিল না। সে বলছিল, আমার সাথে ভালো ভালো কথা বলো, আমার চোখের দিকে তাকাও। তুমি কি কখনো সিনেমা দেখনি? যেমন সিনেমায় হিরো হিরোইন একে অপরের সাথে বসে কথা বলে, তেমন তুমি আমার কাছে বসে থাকো। আমি বললাম, তোমার মা আমায় ডাকছে, হয়তো কাজ আছে, কেননা 10টা বেজে গেছে। সকালের 4টে বা 5টা তো বাজেনি। কিন্তু আমার বর আমার সাথে কথাই বলতে থাকছিল। আর তারপর সেটাই হলো, আমার শাশুড়ি আমাকে বোকা দিল। আমি এইসব লোকেদের বুঝতে পারছিলাম না, এরা একটু অদ্ভুত ছিল। আমার শাশুড়ি বলে দিল, তুমি তো আসতেই আমার ছেলেকে নিজের আঙুলে জড়িয়ে নিয়েছো, তুমি ছাড়া তো সে আর কিছু দেখতেই পায় না। আমি বললাম, এরকম তো কোনো ব্যাপার না। এবার সে যদি নিজে থেকেই আমার পেছনে পেছনে ঘোরে তাহলে আমি কি করতে পারি? কিন্তু আমার বর আমাকে বলেছিল আমার মায়ের সব সময় খেয়াল রাখবে, তাকে খুশি রাখবে। এই জন্য আমি পুরো ঘরের কাজ ভালোভাবে করতাম, কখনো কিছুই বলতাম না, কোনো জবাব দিতাম না। আর যদি জবাব দিতাম অন্যভাবে দিতাম, যাতে সে রাগ না করে। আমার বিয়ে হয়েছে এখনো 1 মাসও হয়নি।
যখন আমি একটা বাজে খবর পেলাম যে আমার বর এই দুনিয়া থেকেই চলে গেছে। এরপর আমরা অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে গেলাম। আর ভাবতে লাগলাম এটা মিথ্যে খবর। কিন্তু যখন লাশ বাড়িতে আনা হলো আমাদের তখন হুঁশ উড়ে গেল। আর আমার শাশুড়ি, আমার দেওর আর আমি খুব বাজেভাবে চিৎকার করতে লাগলাম, কান্না করতে লাগলাম। আমরা প্রার্থনা করছিলাম যে এই খবরটা যেন মিথ্যা হয়। কিন্তু আমার বর এই দুনিয়া থেকে সত্যি চলে গিয়েছিল। এই দুঃখটা আমার জন্য অনেক বড় শোক ছিল। আমার মা বাবা বলেছিল বাড়িতেই থাকো, এরপরে আমরা তোমাকে গিয়ে নিয়ে আসবো। আমি কাঁদতাম আর যন্ত্রণায় ছটফট করতাম। আর আমার শাশুড়ি আমায় বলতো যে তুই এসেছিস ওই জন্য আমার ছেলেকে খেয়ে নিয়েছিস, তুই অপয়া। এই ঘরের সম্পদ চলে গেল, আমার ছেলে চলে গেল, সবকিছু বরবাদ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল, তুই এসব কি করলি? এই 4 মাসে আমি শুধুমাত্র টিটকারি শুনতে শুনতেই কাটিয়ে দিলাম। কিন্তু তারপরে সময় শেষ হয়ে গেল। তখন আমি এটা ভেবেই চিন্তা ঝেড়ে ফেললাম যে এবার আমি আমার কাছের মানুষদের কাছে চলে যাব। এমনিতেও এবার আমার জীবনে খুশি থাকার জন্য আর কি বা ছিল? নিজের মাও তো ছিল না, ছিল সৎ মা। যখন আমার বাবা আর আমার সৎ মা আমাকে ফেরত নিতে আসলো, তখন আমার শাশুড়ি এমন একটা কথা বলল যেটা শুনে সবাই অবাক হয়ে গেল। আমার শাশুড়ি বলল আমি একে ফেরত পাঠাতে পারবো না, এ আমার ছেলের বিধবা। আমার বাবা বলল আপনার ছেলে তো এই দুনিয়াতেই রিল না, তাহলে এখানে থেকে কি করবে? কিন্তু আমার শাশুড়ি বলতে লাগলো ওর জন্যই তো আমার ছেলে মারা গেছে, আর এবার ও এখান থেকে চলে যাবে। আমার বাড়িতে রোজগার করার কেউ নেই, একা আমার ছোট ছেলে আছে যে স্কুলে পড়ে। তাহলে কি আমরা না খেয়ে মারা যাব? এ আমার ছেলের জায়গায় রোজগার করবে আর আমাদের খরচা চালাবে। আমার বাবা বলল যে এটা ভীষণ বাজে একটা কথা, এরকম হওয়া উচিত না। তখন শাশুড়ি জোর জবরদস্তি করতে লাগলো, আর আমার বাবা ও শাশুড়ির মাঝে ঝগড়া হয়ে গেল। অনেক তর্ক হলো, কখনো কথা এদিক গেল তো কখনো ওদিকে। যখন আমাকে জিজ্ঞাসা করা হলো, স্বাভাবিকভাবে আমি ফেরত যেতে চাইছিলাম। আমারও এই বাড়ির মধ্যে দম বন্ধ হয়ে যেত। কিন্তু আমার শাশুড়ি বলেছিল এ এখান থেকে যাবে না। আমার শাশুড়ি নিজের কিছু আত্মীয় স্বজনকেও ডেকেছিল, যারা খুব বাজেভাবে ঝগড়া করার জন্য তৈরি ছিল। অদ্ভুত ধরনের কথা হচ্ছিল। তারপর সিদ্ধান্ত এরকম বেরোল যে আমার বিয়ে দ্বিতীয়বার করে দেওয়া হবে। তখন আমি এই বাড়িতে থাকতে পারবো। কিন্তু এই বাড়িতে একটাই ছেলে ছিল, তার সাথে আমার বিয়ে করানোর কথা হল।